বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং প্রাক বাংলাদেশে যে সকল অধিকারের জন্য সংগ্রাম হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, রাজপথে রক্ত ঝরেছে, প্রতিটি অধিকারের লড়াইয়ের যারা নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয়, বরেণ্য, সম্মানিত। 52 সালে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ হলো। শফিক, রফিক, সালাম, বরকত, জব্বার সহ যারা ভাষা আন্দোলনের জন্য রক্ত দিল, সে থোকা থোকা নাম তারা আমাদের কাছে স্মরণীয়। সে 52 সালের ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই সময়ের পরিক্রমায় এবং কালের বিবর্তনে আমরা 62, 69, সর্বোপরি 71 যে মুক্তিযুদ্ধ, এবং সে মুক্তিযুদ্ধ যদিও 9 মাসে সেই যুদ্ধটি শেষ হয়েছে, কিন্তু সেই যুদ্ধের অভ্যুদয় কিন্তু 9 মাসে নয়। দীর্ঘদিনের দাবি, দেশের জনগণের কাঙ্ক্ষিত দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে এবং যারা যুদ্ধকে সহযোগিতা করেছে, তারা প্রত্যেকে কিন্তু দেশ বরেণ্য। এবং একই সাথে যদি বলি, জিয়াউর রহমান সাহেব সেদিন শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি লড়াই করেছেন রণক্ষেত্রে। পরবর্তীতে মুক্তিযুদ্ধকে কেউ কেউ লুট করে নিতে চেষ্টা করেছিল স্বাধীনতার পরে, এবং তারা নিজস্ব মুক্তিযুদ্ধের তারা ব্যবসাকে পুঁজি করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করে দিতে চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। সেটা পরবর্তীতে আবার দেখা গেছে গণতন্ত্রের সংগ্রামী মানুষ জিয়াউর রহমানকে সময়ের পরিক্রমায় যেসব মুক্তিযুদ্ধ করলেন, ঘোষণা দিলেন, সে পুরস্কার হিসেবে ওনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করলেন। সব কিছু কিন্তু ইতিহাস। সেখান থেকে যদি আমরা দেখি যে তারপরেও আবার যখন 1982 সালে 24শে মার্চ এবং আমাদের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 81 সালে হত্যা করার পরে যারা ভেবেছিল যে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করে দিবে, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেবে, কিন্তু তারা পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিনভাবে লড়াই করেছেন রাজপথে, দীর্ঘ 9 বছর সংগ্রাম করার মধ্যে দিয়ে গণতান্ত্রিক আবার প্রতিষ্ঠা করেছেন। এখন আপনার যে প্রশ্নটি যে মুক্তিযুদ্ধের সাথে 90-এর অর্জিত যে লড়াই কিংবা 2024 সালের 5ই আগস্ট যে লড়াই, সেগুলোর সাথে মিলাতে চাচ্ছেন নাকি? আমি কেন একটার সাথে একটাকে পাহাড়, একটাকে টিলা, আমি সেদিকে কেন যাব? আমি যদি সেদিকে না গিয়ে আমি যদি বলি যে প্রতিটি আন্দোলনই ছিল গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, কিন্তু 52 সালে এবং পরবর্তীতে 71 সালে যারা রক্ত দিয়েছিল, তাদের রক্তের ঋণ তো আমরা শোধ করতে পারি নাই। তাদের রক্তের দাবি কি ছিল? দাবি ছিল গণতন্ত্র, মানবতা, মানবিকতা প্রতিষ্ঠা করা। যখনই গণতন্ত্রকে আবার মুক্তব্যে পড়তে হয়েছে, গণতন্ত্রকে যখন গলাটিপে হত্যা করা হয়েছে, ভোটের অধিকারের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, ভোটের অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে, তখন আবার রক্ত ঝরেছে রাজপথে। সেই যে রক্তগুলো ঝরেছে, কাদের জন্য ঝরেছে, সে প্রশ্নটি কিন্তু জনগণের কাছে আসে। কারা বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করেছে? যদি আমরা বলি তাহলে বলবো যে 24 সালের 5ই আগস্টের আগে যে রক্তগুলো ঝরলো, এবং একই সাথে যদি বলি যে গত 15 বছর ফ্যাসিবাদ আন্দোলনে যারা রক্ত দিল, রক্ত সংগ্রাম করলো, তাদের সেই রক্ত দেওয়ার কেন দরকার ছিল? কি কারণে? তাদের কি অপরাধ ছিল দেশের? মুক্তিযুদ্ধ তো হয়েছে 71 সালে, তারপরে সেটাকে কেন ম্লান করা হলো? সেটার জন্য কিন্তু আজকের এই সময়ে বলবো, যারা 15 বছর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। একই সাথে যারা বলে যে মুক্তিযুদ্ধের সাথে যদি কেউ 90-কে কিংবা আপনার 24 সালের এই 5ই আগস্টকে, ছাত্র গণ অভ্যুত্থানকে একসাথে করে, একসাথে তুলনা করা ঠিক না, কিন্তু আমাদের প্রত্যেকটি তো আন্দোলন, অর্জিত আন্দোলন, সেটা তো বলতে সমস্যা নাই। প্রত্যেকে কিন্তু লড়াই যোদ্ধা, বীর যোদ্ধা, সেখানেও বলতে সমস্যা নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা তো আর বলা যাবে না। হ্যাঁ, মুক্তি সংগ্রামী যারা লড়াই করে সবাই যোদ্ধা, কিন্তু 71-এর মুক্তিযোদ্ধার সাথে তো অন্যগুলোকে আমরা তুলনা করতে চাই না। একই সাথে আজকে পার্লামেন্টে, এটা তো পার্লামেন্ট আসলে তো এখানে সবাই কথা বলবে এবং ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেই জন্য পার্লামেন্টের একটা বিউটি। কিন্তু আমি সেই রকম পার্লামেন্ট চাইবো না যে পার্লামেন্টে স্পিকার সাহেবের চেয়ার দিয়ে বাড়ি হত্যা করেছে, কিংবা পার্লামেন্টে হত্যা করার জন্য যে সিরাজ শিকদারকে হত্যা করার মধ্য দিয়ে 2রা জানুয়ারি 75 সালে হত্যা করলো,
পার্লামেন্ট আস্ফালন করে বলা হয়েছিল যে সিরাজ শিকদার কোথায়, সেরকম কথাবার্তা যেন পার্লামেন্টে না আসে। পার্লামেন্টে তর্ক বিতর্ক হতে পারে। যেমন আমি শুনেছি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলেছেন যে মুক্তিযোদ্ধা যারা তারা কখনো জামাত ইসলাম করতে পারে না, এবং যদি কেউ করে থাকেন তিনি ডাবল অপরাধ করেছেন, এবং যদি কেউ করে থাকেন তাহলে এটা ডাবল। সেক্ষেত্রে জামাত আমির ডাবল অপরাধ করেছেন বলেও তিনি মন্তব্য করেছেন। এটা ফজলুর রহমান সাহেব বলেছেন, এটা ডিবেট করেছেন পার্লামেন্টে, নিয়ে খুব আলোচনা হয়েছে এবং হইহুল্লা হয়েছে কিছুক্ষণ দেখেছি। এখন আমি তো এই ব্যাপারে তো এটা তো ওনার বক্তব্য, আপনি যদি আমাকে বলেন আমি বলবো যে জামাত ইসলামও কি এই আমাদের 55 বছরের এই স্বাধীনতার ইতিহাসে প্রেস ব্রিফিং করে বড় পরিসরে বলেছে কখনো যে মুক্তিযুদ্ধের সময় আমরা যে ভুলভ্রান্তিগুলো করেছি সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি, কিংবা আমরা বাংলাদেশকে সেলুট দেই, জাতীয় পতাকাকে সেলুট দেই, আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদদের সম্মান জানাই, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দিনগুলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এগুলোকে তারা আনুষ্ঠানিকভাবে বলেছে, বিচ্ছিন্নভাবে কখনো কখনো বলেছে যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিয়েন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে দেখি নাই যে দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছে কিনা। একইভাবে যদি আবার বলি যে বিগত 15 বছরও যারা ফেসিবাদ ছিল, যারা গুলি করে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে এবং রক্তপাত হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, শুধু তারাও কিন্তু আজকে ভারতে বসে বসে আস্ফালন করছে, তারাও কিন্তু একেবারের জন্য দেশ জাতির কাছে ক্ষমা চায় নাই। ক্ষমা করবে কি করবে না দেশ জাতি সেটা আমি জানি না, দেশ জাতির ব্যাপার, কিন্তু তারাও কিন্তু ক্ষমা চায় নাই। সুতরাং আজকে সময়ের পরিক্রমে আমি বলবো যারাই দেশের জনগণের সাথে অন্যায় করবে, অপরাধ করবে এবং গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করবে, জনগণ কিন্তু ঠিকই সময়ের মধ্যে জবাব দেবে এবং সেটা দিয়েছেও। এবং আপনি দেখেছেন যে অতীতের যে কোনো সময় সুষ্ঠু আবার নির্বাচন যতবার হয়েছে বাংলাদেশের মাটিতে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে, কারণ বিএনপি একটা বড় বৃহৎ রাজনৈতিক দল। এখানে বিএনপির সাথে রাজনীতি করে রাজনীতিতে আসলে বিএনপির রাজনীতি শিখতে হবে। বিএনপি থেকে অনেক অনুকরণীয় আছে, আমার কথা হলো ভালো যেগুলো আছে সেগুলো যদি আমি অনুকরণ করি তাহলে দোষের কিছু নয়। কিন্তু আমি দেখি যে কিছু কিছু দল অনুসরণ না করে বরং বিএনপির ব্যাপারে বিভ্রান্ত তৈরি করতে চায়। কিন্তু বিএনপির রাজনীতি কিন্তু স্পষ্ট এবং পরিষ্কার। জিয়াউর রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, পরবর্তী আজকে তারেক রহমানের রাজনীতি কিন্তু স্পষ্ট। তারেক রহমান দেখেন দেশ জাতির জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি নানান কর্মসূচি নিয়েছেন। ইতিপূর্বে 2 মাসের মধ্যে 100 দিনও কিন্তু পার হয়নি, 2 মাসের মধ্যে প্রায় 66টা কর্মসূচি তিনি বাস্তবায়নের মুখে, খাল খনন কর্মসূচি থেকে নিয়ে শুরু করে, ফ্যামিলি কার্ড থেকে নিয়ে শুরু করে, ফার্মার্স কার্ড দেওয়া থেকে শুরু করে, এবং এগুলো কার্ড দেওয়াই শুধু শেষ নয়, কর্মসংস্থান তৈরি করা, তারপরে আপনার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা, বিদেশি বাণিজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা, সকল অঙ্গনে সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চলেছেন। এখন উচিত হবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দলকে আরো দায়িত্বশীল হয়ে সরকারি দলকে সহযোগিতা করা। একইভাবে বিএনপি যে দল সরকারে আছে সরকারকেও সকলকে বুকে ধারণ করে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে বলতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, নস্যাৎ করেছে তাদের কথা বলছি না, যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল, বিগত 15 বছর মাঠে রাজপথে ছিল এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সকল দলগুলোকে নিয়ে একসাথে এবং সামাজিক ব্যক্তি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তারেক রহমান এগিয়ে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, মজবুত এবং দৃঢ় প্রকল্প।